আজকে আমরা ক্লাস 9 বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার অধ্যায়ের কষে দেখি 1.3 এর 1 দাগ থেকে 6 দাগ পর্যন্ত করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। কষে দেখি 1.3 এর অঙ্কগুলো করার আগে সবার প্রথমে আমাদের জানতে হবে সসীম দশমিক বিস্তার কি এবং অসীম দশমিক বিস্তার কি। এটা সবার প্রথমে আমাদের ভালোভাবে বুঝতে হবে। তো দেখো, তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানোর জন্য আমি দুপাশে তুলে নিয়েছি। এক পাশে লিখেছি অসীম দশমিক সংখ্যা আর অপর পাশে লিখেছি সসীম দশমিক সংখ্যা। তো দেখো, অসীম দশমিক সংখ্যা কোনটা? যেটার ভাগশেষ মিলবে না সেটা হলো অসীম দশমিক সংখ্যা। তো আমরা ভাগ করব। দেখো, আমরা যদি 11 দিয়ে 3কে ভাগ করি তাহলে আমাদের একটা দশমিক দিয়ে শূন্য নিতে হবে। তাহলে আমরা প্রথমে 2 বার দিব, 11 দুগুণে হবে 22। যদি বিয়োগ করি তাহলে হবে 8, দশমিক দিয়ে আবার শূন্য নেব, এই দশমিকের জন্য শূন্য নেব। এবার আমরা যদি 7 বার দিই তাহলে কত হবে? 77 হবে। তো বিয়োগ করলে কত হবে? 3 হবে। তো দশমিকের জন্য আমরা আবার শূন্য নেব, তাহলে কত বার দিব? 2 বার দিব, তাহলে কত হবে? 22 হবে। যদি বিয়োগ করি তাহলে হবে 8, আবার দশমিকের জন্য শূন্য নেব, আবার 7 বার দিব, 7 বার দিলে হবে 77, তাহলে বিয়োগ করলে কত হবে? 3। তো দেখো, এটা কিন্তু ভাগশেষ মিলছে না, মানে এই দিকে চলতেই আছে। দেখো, এখানে 30 ছিল, আবার 30 এসেছে, আবার দেখো এই দশমিকের জন্য আমরা যদি একটা শূন্য নেই আবার 30 আসবে, মানে এটার ভাগশেষ মিলবে না, এটা চলতেই থাকবে। যেটার ভাগশেষ মিলবে না সেটাকে আমরা বলবো অসীম দশমিক সংখ্যা। আর সসীম দশমিক সংখ্যাটা কি? যেটার ভাগশেষ মিলে যাবে। তো দেখো, আমরা এখানে দশমিক দিয়ে একটা শূন্য নেব। আমরা প্রথমে এই 8-এর ঘরের নামতা দেবো, 7 8 56, বেশি হয়ে যাবে, তাহলে 6 8 48, 6 বার দিব, 6 8 হবে 48। যদি বিয়োগ করি তাহলে হবে 2, দশমিকের জন্য আমরা শূন্য নেব, তাহলে 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 2 বার দিব, 8 দুগুণে হবে 16, বিয়োগ করলে হবে 4, দশমিকের জন্য শূন্য নেব, তাহলে 5 8 কত হবে? 40। তো দেখো, ভাগশেষটা কিন্তু মিলে গেল। যেটার ভাগশেষ মিলে যাবে সেটা হবে সসীম দশমিক সংখ্যা, আর যেটার ভাগশেষ মিলবে না সেটা হবে অসীম দশমিক সংখ্যা। বুঝলে? 1-এর দাগে আছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকে বিস্তার সসীম হবে লিখি। তো দেখো, একটু আগে তোমাদেরকে আমি বললাম যে ভাগ করার পর যদি ভাগশেষ মিলে যায় তাহলে সেটা আমরা বলবো সসীম দশমিক বিস্তার, আর যদি ভাগশেষ না মেলে তাহলে সেটাকে আমরা বলবো অসীম দশমিক বিস্তার। কিন্তু দেখো, 1-এর দাগের প্রশ্নে বলেছে যে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিক বিস্তার সসীম হবে। তাহলে ভাগ না করে আমরা কিভাবে বুঝবো যে এই নিচের সংখ্যাগুলোর দশমিক বিস্তার সসীম হবে? এটা আমরা কিভাবে বুঝবো? দেখো, এখানে যে p/q আকারে মূলদ সংখ্যাগুলো আছে, এখানে প্রথমে 1-এর দাগের প্রশ্নটা আমি তোমাদেরকে একটু বোঝাচ্ছি। এখানে যে মূলদ সংখ্যাগুলো আছে p/q আকারে, যেখানে p হলো 17 আর q হলো 80, এবং pq এর যে মান দুটো আছে এগুলো হলো পূর্ণ সংখ্যা, এবং q নট ইকুয়াল টু 0, মানে q এর মান এখানে শূন্য নেই। তো এই যে q এর মানটা আছে, এই q এর মানটাকে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার পর যদি আমরা উৎপাদক 2 এবং 5 পাই তাহলে আমরা বলবো যে এর দশমিকে বিস্তার সসীম হবে। সেখানে 2 ও 5 পেতে পারি, বা যদি শুধু 2 থাকে তবুও বলবো আমরা সসীম দশমিক বিস্তার, বা যদি শুধু 5 থাকে তবুও বলবো আমরা সসীম দশমিক বিস্তার। মানে হয় একসঙ্গে 2 ও 5 উৎপাদক থাকবে, অথবা শুধু 2 উৎপাদক থাকবে, অথবা শুধু 5 উৎপাদক থাকবে। যদি 2 উৎপাদকের সঙ্গে যদি অন্য কোনো উৎপাদক, মানে 5 বাদ দিয়ে অন্য কোনো উৎপাদক, সেটা 3 হোক বা সেটা 7 হোক, মানে যাই হোক, মানে 5 বাদ দিয়ে যদি অন্য কোনো মৌলিক উৎপাদক থাকে তাহলে সেটা হবে অসীম দশমিক বিস্তার। একই রকম ভাবে 5-এর সঙ্গে 2 বাদ দিয়ে যদি অন্য কোনো উৎপাদক থাকে তাহলে সেটা হয়ে যাবে অসীম দশমিক বিস্তার। বুঝলে? হয় 2 ও 5 মৌলিক উৎপাদক থাকবে, অথবা শুধু 2 থাকবে, অথবা শুধু 5 থাকবে। 2 আর 5-এর সঙ্গে অন্য কোনো মৌলিক উৎপাদক থাকলেই সেটা বলবো আমরা অসীম দশমিক বিস্তার। বুঝলে? তো আমি 1-এর দাগের অঙ্কটা করি, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো দেখো, 1-এর রোমান সংখ্যা 1-এর প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো, আমি তুলে নিয়েছি 17/80। আমরা লিখবো যে এর এর হর সমান সমান, হর হলো নিচেরটা, এটাকে আমরা লিখে নেব 80। এবার 80-কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব, হবে 40, আবার 2 দিয়ে ভাগ করব, হবে 20,
আবার 2 দিয়ে ভাগ করব 10, আবার 2 দিয়ে ভাগ করব হবে 5। তাহলে আমরা লিখব যে সুতরাং 80 সমান সমান আমরা কি পেলাম 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 5 পেলাম। তাহলে আমরা লিখব যে সুতরাং 80 এর মৌলিক উৎপাদক দুটি হলো 80 এর মৌলিক উৎপাদক দুটি হলো, তাহলে আমরা কি পেলাম 2 পেলাম আর কি পেলাম 2 আর 5 পেলাম। তো তোমাদেরকে বলেছিলাম যদি 2 আর 5 থাকে তাহলে সেটার দশমিকে বিস্তার সসীম হবে। তাহলে আমরা লিখব যে সুতরাং 17/80 কে দশমিকে প্রকাশ করলে একটি সসীম দশমিক সংখ্যা পাওয়া যাবে। সসীম দশমিক সংখ্যা পাওয়া যাবে। তো এটাই হবে অ্যান্সার। এরপর 2 এর দাগের প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি 2 এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। তো আমরা লিখব যে এর হর সমান সমান, হর হলো নিচেরটা 24। এবার আমরা 24কে উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে 2 দিয়ে ভাগ করব হবে 12, আবার 2 দিয়ে ভাগ করব হবে 6, আবার 2 দিয়ে ভাগ করব হবে 3। তাহলে আমরা লিখব, ভাষাটা লিখব যে সুতরাং, আগে আমরা লিখে নেই, সুতরাং 24 সমান সমান আমরা কি পেলাম 2 পেলাম 2 গুণন 3 পেলাম। তাহলে আমরা ভাষাটা লিখব যে সুতরাং 24-এর মৌলিক উৎপাদকে আমরা লিখব 24-এর মৌলিক উৎপাদকে 2 ছাড়াও অপর একটি মৌলিক উৎপাদক 3 আছে। তো তোমাদেরকে বলেছিলাম 2 এর সঙ্গে 3 থাকা যাবে না, শুধু 2 এর সঙ্গে 5 থাকবে বা শুধু 2 থাকবে। যদি শুধু 2 থাকে তবুও সেটা সসীম হবে, ঠিক আছে। যেহেতু 2 এর সঙ্গে 3 আছে তাহলে আমরা লিখব যে সুতরাং লিখব যে 13/24কে দশমিকে প্রকাশ করলে সসীম দশমিক সংখ্যা পাওয়া যাবে না, অর্থাৎ অসীম দশমিক সংখ্যা পাওয়া যাবে। অসীম দশমিক সংখ্যা পাওয়া যাবে, ঠিক আছে। 3 এর দাগে আছে 17/12। তো আমি এটা তুলে নিচ্ছি। তো দেখো আমি তুলে নিয়েছি 17/12 এর হর সমান সমান আমরা লিখব 12। এবার 12কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে 2 দিয়ে ভাগ করব হবে 6, আবার 2 দিয়ে ভাগ করব হবে 3। তাহলে আমরা লিখব যে 12 সমান সমান আমরা পেলাম 2 গুণন 3। তাহলে আমরা ভাষাটা লিখব যে সুতরাং 12 এর মৌলিক উৎপাদকে 2 ছাড়াও অপর একটি উৎপাদক 3 আছে। তাহলে এর দশমিক বিস্তারটা কি হবে, এর দশমিক বিস্তারটা হবে অসীম। তাহলে আমরা লিখব যে 17/12কে দশমিকে বিস্তার করলে বা দশমিকে প্রকাশ করলে সসীম দশমিক সংখ্যা পাবো না, অর্থাৎ কি পাবো আমরা, অর্থাৎ অসীম দশমিক সংখ্যা পাবো, অসীম দশমিক সংখ্যা পাবো। 4 এর দাগে আছে 16/125। তো এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি তুলে নিয়েছি 16/125। তো লিখব যে এর হর সমান সমান হলো 125। এবার 125কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে 5 দিয়ে ভাগ করব হবে 25, আবার 5 দিয়ে ভাগ করব হবে 5 5 25। তাহলে আমরা 125 মানে কি পেলাম, 125 মানে পেলাম 5 গুণন 5। তাহলে দেখো এখানে 125-এর মৌলিক উৎপাদকে কিন্তু 5 ছাড়া আর কোনো মৌলিক উৎপাদক নেই। তাহলে লিখব যে সুতরাং 125
এর 5 ছাড়া কোনো মৌলিক উৎপাদক নেই। 5 ছাড়া কোনো মৌলিক উৎপাদক নেই। তো তোমাদেরকে বলেছিলাম যদি শুধু 5 থাকে তবু সেটা সসীম দশমিক সংখ্যা হবে, হয় শুধু 5 থাকবে, না হলে শুধু 2 থাকবে, না হলে 2 আর 5 একসঙ্গে থাকবে। 2 আর 5 ছাড়া যদি অন্য কোনো উৎপাদক থাকে তাহলে সেটা বলবো আমরা অসীম। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখব যে 16/125 কে দশমিকে প্রকাশ করলে সসীম দশমিক সংখ্যা পাবো। সসীম দশমিক সংখ্যা পাবো। এরপর 5-এর দাগের এই প্রশ্নটা তুলে নিব 4/35। তো দেখো আমি তুলে নিয়েছি 4/35 এর হর সমান সমান হবে 35। এবার 35কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে প্রথমে আমরা 5 দিয়ে ভাগ করব, 5 × 7 = 35। তাহলে আমরা লিখব যে সুতরাং 35 সমান সমান হলো 5 × 7। তাহলে আমরা লিখব যে সুতরাং 35 এর মৌলিক উৎপাদকে 5 ছাড়াও অপর একটি মৌলিক উৎপাদক 7 আছে। দেখো 5-এর সঙ্গে 7 আছে, তার মানে এর দশমিক বিস্তার কি হবে? অসীম হবে। তাহলে আমরা লিখব যে 4/35কে দশমিকে প্রকাশ করলে সসীম দশমিক সংখ্যা পাবো না। সসীম দশমিক সংখ্যা পাবো না, অর্থাৎ আমরা কি পাবো? আমরা অসীম দশমিক সংখ্যা পাবো। অসীম দশমিক সংখ্যা পাবো। বুঝলে? 2-এর দাগে আছে নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি ও কি ধরনের দশমিকে বিস্তার পাবো লিখি। তো দেখো আমরা এখানে ভাগ করে দশমিকে বিস্তার পাবো এবং ভাগ করার পর আমরা বুঝতে পারবো সেটা কি ধরনের দশমিক বিস্তার। তো আমরা প্রথমে ভাগ করে নেব। আরেকটা কথা বলে নিই, এখানে ভাগ না করে বলেছিল তাই আমরা ভাগ করে করিনি, কিন্তু এখানে সেটা বলা নেই তাই আমরা এটা ভাগ করে করব। ঠিক আছে, তো দেখো আমি 2-এর রোমান সংখ্যা 1-এর প্রশ্নটা তুলে নিয়েছি। আমরা 11 দিয়ে 1কে ভাগ করব। তো আমরা প্রথমে একটা দশমিক দিয়ে একটা শূন্য নেব। তো দেখো 11 থেকে কিন্তু 10টা ছোট হয়ে যাচ্ছে। তো আমরা কি করব? এখানে একটা শূন্য দিয়ে আমরা এখানে একটা শূন্য নেব। তো আমরা 9 বার দিব, 9 বার দিলে হবে 99। আমরা বিয়োগ করব, হবে 1। দশমিকের জন্য আমরা একটা শূন্য নেব, তবুও ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নেব। আবার 9 বার দিব, হবে 99। বিয়োগ করলে হবে 1। এই দশমিকের জন্য আমরা একটা শূন্য নেব, মানে প্রত্যেকবার দশমিকের জন্য আমরা একটা শূন্য নিতে পারবো। তারপরে যদি শূন্যের দরকার হয় তাহলে সেটা আমরা ভাগফলে এভাবে শূন্য দিয়ে এখানে শূন্য নেব। আবার 9 বার দিব, দেখো 99 হবে। বিয়োগ করলে কত হবে? 1। দেখো দশমিকের জন্য যদি আমরা আবার শূন্য নেই তাহলে আমাদের আবার শূন্য নিয়ে, মানে এখানে একটা শূন্য নিয়ে এখানে শূন্য নিতে হবে, তার মানে 100 হবে। দেখো এটা কিন্তু ভাগফলটা কিন্তু মিলবে না, ভাগশেষটা মিলবে না, চলতেই থাকবে। আর এখানে 0.9 বারবার মানে ঘুরে আসবে। তাহলে আমরা এটাকে লিখবো যে সুতরাং 1/11 মানে আমরা কি পেলাম? আমরা পেলাম 0.09090909, এভাবে ডট ডট ডট, মানে আবার 09 আসবে, আবার 09 আসবে, মানে চলতেই থাকবে। এটাকে আমরা সংক্ষেপে লিখবো 0. বলো তো কোন দুটো সংখ্যা বারবার ঘুরে আসছে? 09। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে 09 আছে, আবার এখানেও 09 আছে, আবার এখানে 09। মানে যেটা বারবার ঘুরে আসবে সেই দুটোর মাথায় এরকমভাবে আমরা পৌনঃপুনিক দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 1/11কে যদি আমরা দশমিকে বিস্তার করি তাহলে আমরা কি ধরনের দশমিক বিস্তার পেলাম? আমরা আবৃত্ত দশমিক বিস্তার পেলাম। মনে রাখবে, যদি কোনো সংখ্যা বারবার ঘুরে আসে তাহলে সেটাকে বলা হয় আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে আমরা লিখব যে সুতরাং 1/11কে দশমিকে বিস্তার করলে আবৃত্ত দশমিক সংখ্যা পাওয়া যাবে। আবৃত্ত দশমিক সংখ্যা পাওয়া যাবে। বুঝলে? এবং এটা কি হবে? অসীম হবে, এটা চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের 1 নম্বরটা হয়ে গেল। এবার আমরা 2-এর দাগের প্রশ্নটা তুলে নিচ্ছি।
তো দেখো আমি 2-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। আমরা 8 দিয়ে 5কে ভাগ করব। তাহলে আমরা প্রথমে একটা দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নেব। তাহলে 4 আটা 32, 5 আটা 40, 6 আটা 48, 6 বার দিব, 6 আটা হবে 48, বিয়োগ করলে হবে 2, দশমিকের জন্য আমরা শূন্য নেব। তাহলে 8 দুগুণে হবে 16, বিয়োগ করলে আসবে 4, দশমিকের জন্য আমরা শূন্য নেব। তাহলে 5 আটা হবে 40। দেখো এখানে কিন্তু ভাগশেষটা মিলে গেল। তাহলে আমরা লিখব যে 5/8 এটাকে দশমিকে বিস্তার করে পেলাম 0.625, অর্থাৎ এই দশমিক বিস্তারটা কি হবে, সসীম হবে, যেহেতু ভাগশেষ মিলে গেল। তাহলে আমরা লিখব যে সুতরাং 5/8কে দশমিকে বিস্তার করলে বা প্রকাশ করলে, দশমিকে বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা পাওয়া যাবে। তো দেখো আমি 3-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। আমরা 13 দিয়ে 3কে ভাগ করব। তাহলে আমাদের এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে। তো 13 দুগুণে হবে 26, বিয়োগ করলে আসবে এখানে 4, দশমিকের জন্য আমরা শূন্য নেব। 3 বার দিব, 3 13 হবে 39, বিয়োগ করলে আসবে 1, দশমিকের জন্য আমরা শূন্য নেব। দেখো আমরা প্রত্যেকবার দশমিকের জন্য একটা করে শূন্য নিতে পারবো। এখন দেখো 13 থেকে 10 তো ছোট, তাই আমরা কি করব, আমরা এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নেব। তাহলে আমরা এবার বাদ দিব, 7 বার দিব, 7 13 হবে 91, বিয়োগ করলে আসবে 9, তো দশমিকের জন্য আমরা একটা শূন্য নেব। এবার আমরা বাদ দিব 6 বার দিলে হবে 6 13 হবে 78, তাহলে 6 বার দিব, 6 13 হবে 78, বিয়োগ করলে আসবে এখানে 2 আর এখানে হবে 1, 12। এবার দশমিকের জন্য আমরা শূন্য নেব, তাহলে আমরা বার দিব 9 13 হবে 117, তাহলে বিয়োগ করলে কত আসবে 3, তো দশমিকের জন্য আমরা শূন্য নেব। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে 30 আছে, আবার এখানে 30 আছে। তারপরে আমরা আবার 2 বার দিব, 3 বার দিব, 0 7 6 9, মানে এটাই আবার আসবে, আবার এটাই আসবে, এই সংখ্যাটাই বারবার ঘুরে আসবে, এখান থেকে এই পর্যন্ত সংখ্যাটাই বারবার ঘুরে আসবে। তো আমরা সেটা কিভাবে করব, আমরা লিখব 3/13 সমান সমান, আমরা লিখব এই যে ভাগফলটা আছে এটাকে আমরা লিখব 0.230769, এখানে আমরা 2 আর 9 এর মাথায় পৌনঃপুনিক দিব, মানে এগুলোর মাথায় পৌনঃপুনিক আছে। প্রথমেরটা আর শেষেরটাই আমরা পৌনঃপুনিক দিব, এর মানে এই মাঝখানেরগুলোর মাথায়ও পৌনঃপুনিক আছে। আর এই পুরো সংখ্যাটা আবার কিন্তু ঘুরে আসবে, ঠিক আছে। তাহলে এটা কি সংখ্যা, এটা হলো আবৃত্ত দশমিক সংখ্যা, কারণ একই সংখ্যা বারবার ঘুরে আসবে। এই 2 3 0 7 6 9 আবার আসবে 2 3 0 7 6 9, বুঝলে, একই সংখ্যা বারবার ঘুরে আসবে। তাহলে আমরা লিখব সুতরাং 3/13কে দশমিকে প্রকাশ করলে বা দশমিকে বিস্তার করলে আবৃত্ত দশমিক সংখ্যা পাবো। আবৃত্ত দশমিক সংখ্যা পাবো। এরপরে দেখো 4-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। তো আমরা প্রথমে সমষ্টি ভাঙাবো, এটা আর এটা গুণ করব, 3 আটা হবে 24, 24 আর 1 যোগ করব হবে 25, আর নিচে হবে 8, ঠিক আছে। এবার 8 দিয়ে 25কে আমরা ভাগ করব। তাহলে যদি ভাগ করি তাহলে 3 আটা হবে 24, বিয়োগ করলে কত আসবে 1, তো আমরা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নেব, 8 অক্ষে হবে 8, বিয়োগ করলে হবে 2, দশমিকের জন্য আমরা আবার শূন্য নেব। তাহলে 8 দুগুণে হবে 16, বিয়োগ করলে আসবে 4, দশমিকের জন্য আমরা শূন্য নেব। 5 বার দেবো, 5 আটা হবে 40। দেখো এটার ভাগফল মিলে গেল, মানে ভাগশেষ মিলে গেল। তাহলে আমরা লিখব যে সুতরাং আমরা লিখব 3 পূর্ণ 1/8, মানে আমরা পেলাম 3.125, এই দশমিক বিস্তার পেলাম। আর এই দশমিক বিস্তারটা কি, সসীম, যেহেতু ভাগশেষ মিলে গেছে। তাহলে আমরা লিখব যে সুতরাং 3 পূর্ণ 1/8কে দশমিকে বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা পাবো। সসীম দশমিক সংখ্যা পাবো। এরপরে দেখো 5-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। এখানে আছে 2/11 আছে, আমরা 11 দিয়ে 2কে ভাগ করব। তো আমাদের এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে। আমরা প্রথমে 1 বার দিব, 11কে 11 বার দিব, বিয়োগ করলে কত হবে 9, তো দশমিকের জন্য আমরা শূন্য নেব। আমরা 8 বার দিব, হবে 8 11 88, বিয়োগ করলে কত আসবে 2, দশমিকের জন্য আমরা শূন্য নেব। দেখো এখানে 20 আছে, আবার 20 আছে, তার মানে কি, আবার বলো তো কি আসবে, 1 আসবে। তো দেখো আমি দেখাচ্ছি, দেখো 11কে 11, বিয়োগ করলে কত হবে, 9, দশমিকের জন্য আমরা শূন্য নেব। তাহলে 8 11 কি হবে 88, বিয়োগ করলে কত আসবে 2,
দশমিকের জন্য আমরা 0 নেব। দেখো বারবার 20 20 20 আসছে, আর এখানে 1818 মানে এই দুটো সংখ্যায় বারবার ঘুরে আসছে। তাহলে আমরা লিখবো যে সুতরাং 2/11 এটা হলো 0.18। কোন সংখ্যাটা বারবার ঘুরে আসছে? 18। যে দুটো সংখ্যা বারবার ঘুরে আসবে বা যে সংখ্যাগুলো বারবার ঘুরে আসবে সেগুলোর মাথায় আমরা পৌনঃপুনিক দেব, বুঝলে? তাহলে আমরা লিখবো যে সুতরাং 2/11কে দশমিকে বিস্তার করলে আবৃত্ত দশমিক সংখ্যা পাবো। আবৃত্ত দশমিক সংখ্যা পাবো। ঠিক আছে। 6 দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। 7/25। তো আমরা এখানে কি করব? 25 দিয়ে 7কে ভাগ করব। তো আমরা এখানে দশমিক দিয়ে একটা 0 নেব। তাহলে 25 দুগুণে 50, 3 25 75 বেশি হয়ে যাবে, তাহলে 2 বার দিব। 25 দুগুণে হবে 50, বিয়োগ করলে কত আসবে? বিয়োগ করলে আসবে 20। তো দশমিকের জন্য আমরা একটা 0 নেব। তাহলে আমরা বার দেব, 8 বার দেব। 8 25-এ কত হবে? 8 25 হবে 200। দেখো এটা কিন্তু মিলে গেল। যেটা মিলে যাবে সেটাকে কি লিখবো আমরা? সসীম। তাহলে আমরা লিখবো যে 7/25 এটাকে দশমিকে বিস্তার করে পেলাম আমরা 0.28। সুতরাং 7/25 কে দশমিকে বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা পাওয়া যাবে। সসীম দশমিক সংখ্যা পাবো। ঠিক আছে, সসীম দশমিক সংখ্যা পাবো। 3 দাগে আছে নিচের প্রতিটি সংখ্যা p/q আকার প্রকাশ করি যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0। তো আমাদের 3 রোমান সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত এই 10টা প্রশ্ন আমাদের p/q আকারে প্রকাশ করতে হবে, যেখানে p ও q পূর্ণ সংখ্যা হবে এবং q ≠ 0 হবে। তো দেখো এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে দশমিক বিন্দুর পরের সংখ্যার মাথায় কি আছে? পৌনঃপুনিক আছে। আবার দেখো এখানেও দশমিক বিন্দুর পরের মাথায় পৌনঃপুনিক আছে। 3 দাগের প্রশ্নে দেখো দশমিক বিন্দুর পরের সংখ্যার মাথায় কিন্তু পৌনঃপুনিক নেই। তো ভালো করে শুনবে কথাটা, যদি দশমিক বিন্দুর পরের সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকে তাহলে সেটাকে আমরা বলবো শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। আর যদি দশমিক বিন্দুর পরের সংখ্যার মাথায় পৌনঃপুনিক না থাকে তাহলে সেটাকে বলবো আমরা মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে আমি কি বললাম? আমি বললাম শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা, আরেকটা বললাম আমি মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা। শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যাটা কি? যদি দশমিক বিন্দুর পরের সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকে তাহলে সেটাকে বলবো আমরা শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। যেরকম দেখো এখানে আরও আছে, এখানে লক্ষ্য করে দেখো এখানে দশমিক বিন্দুর পরের সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, তার মানে এটা শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। এটাও দেখো দশমিক বিন্দুর পরের সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, মানে এটাও শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। কিন্তু এখানে দেখো এখানে দশমিক বিন্দুর পরের সংখ্যার মাথায় কিন্তু পৌনঃপুনিক নেই। তো যেটার মাথায় পৌনঃপুনিক থাকবে না, দশমিক বিন্দুর পরের সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকবে না, সেটাকে বলবো আমরা মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। দেখো এখানে দশমিক বিন্দুর পরের সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, তারপরেরটাই আছে। তো এটাকে আমরা বলবো মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। সব সময় এটাই ফোকাস রাখবে যে দশমিক বিন্দুর পরের সংখ্যার মাথায় যদি পৌনঃপুনিক থাকে তাহলে শুদ্ধ, আর দশমিক বিন্দুর পরের সংখ্যার মাথায় যদি পৌনঃপুনিক না থাকে তাহলে সেটা মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। তো দেখো 3 দাগের এই প্রশ্নগুলো করার আগে আমি প্রথমে তোমাদেরকে এর নিয়মগুলো বলি। আমি দুটো উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে তোমরা এই সবগুলো অঙ্ক খুব সহজেই করতে পারবে এবং আমি করে দিলে খুব সহজেই বুঝতে পারবে। তো দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, 0.54 এখানে 4-এর মাথায় পৌনঃপুনিক, আরেকটা আমি দিলাম মনে করো 3.14 এখানে 4-এর মাথায় পৌনঃপুনিক আছে, 1-এর মাথাও পৌনঃপুনিক আছে। তো এই পৌনঃপুনিকগুলো আমরা কিভাবে তুলব? এর নিয়মটা ভালো করে শুনবে, ঠান্ডা মাথায় নিয়মগুলো ভালো করে শোনো। দেখো প্রথম কাজ হলো আমরা এই দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক এই দুটো ছাড়া পুরো সংখ্যাটা লিখব। তাহলে এখানে কি আছে? 0.54 আছে। তো 0.54 এটা আমরা লিখব, কিন্তু আমরা শূন্যটাকে লিখব না, কারণ কোনো সংখ্যার সামনে শূন্যের কোনো দাম নেই। তাহলে আমরা এখানে কি লিখব? 54 লিখব। কিন্তু নিয়মটা ভালো করে মনে রাখবে, যে আমি এখানেও দেখাচ্ছি, এটার সঙ্গে এটা মিল দেখে করছি, যে দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া আমরা পুরো সংখ্যাটা লিখব। তাহলে কত লিখব? 314 লিখব, বুঝলে? সেখান থেকে আমরা মাইনাস করে দেব পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা থাকবে। তাহলে পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটা কি আছে? 0.5 আছে, শূন্যের তো কোনো দাম নেই, শুধু আমরা 5 লিখব।
তাহলে এখানে পৌনঃপুনিক ছাড়া কি সংখ্যা আছে? 3 আছে, তাহলে এটাকে আমরা মাইনাস করে দেব। বুঝলে? প্রথম নিয়ম হলো দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া পুরো সংখ্যাটাকে লিখব, সেখান থেকে মাইনাস করে দেব, পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা থাকবে সেটা মাইনাস করে দেব। ঠিক আছে, এবার একটা বাইট আনবো। এবার আমরা দশমিক বিন্দুর পরে দেখব কয়টা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে। দেখো, দশমিক বিন্দুর পরে একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, তাই আমরা এখানে একটা 9 লিখব। এবং দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক ছাড়া কটা সংখ্যা আছে? একটা আছে, তাই আমরা এখানে একটা 0 লিখব। একই রকমভাবে যদি আমরা এটা করি, দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক আছে দুটো সংখ্যার মাথায়, তাই আমরা এখানে দুটো 9 লিখব। এবং দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, যেহেতু দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, তাই আমরা এখানে 0 লিখব না। বুঝলে? তো এবার আমরা এখান থেকে বিয়োগ করব। তো আমরা যদি বিয়োগ করি, এখানে হবে 49, এখানে হবে 90, আর এখানে হবে 311, আর এখানে হবে 99। দেখো, আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করে দিলাম। এটা হলো পি, এটা হলো কিউ। একই রকমভাবে এটা হলো পি আর এটা হলো কিউ, যেখানে পি কিউ হলো পূর্ণ সংখ্যা। বুঝলে? তো এবার আমরা 3-এর দাগের অঙ্কগুলো করব। 3-এর রোমান সংখ্যা 1-এর প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো, আমি 3-এর রোমান সংখ্যা 1-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। তো আমাদের প্রথম নিয়ম হলো দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া পুরো সংখ্যাটা লেখা। তো আমরা কি লিখব? 0, 3। যেহেতু শূন্যের কোনো দাম নেই, তাই আমি শুধু 3 লিখব। সেখান থেকে আমরা মাইনাস করব পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা থাকবে। তাহলে পৌনঃপুনিক ছাড়া কি সংখ্যা আছে? শুধু 0 আছে, তাহলে 3-এর থেকে 0 বিয়োগ করলে তো 3ই হবে, তাই আমরা বিয়োগ করব না, কারণ শূন্যের কোনো দাম নেই। বুঝলে? এবার আমরা কি করব? দশমিক বিন্দুর পরে যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 লিখব। তো দেখো, দশমিক বিন্দুর পরে একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, তাই একটা 9 লিখব। এবং দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, তাই আমরা এখানে 0 লিখব না। তো আমরা কাটাকাটি করব 3 দিয়ে, 3 অক্ষে 3, 3 তিরিক্ষা 9। তাহলে কত পেলাম? 1/3 পেলাম। তাহলে এই ওপরেরটা হলো পি আর নিচেরটা হলো কিউ। তো আমরা এখানে লিখে নেব যে পি সমান সমান লিখবো আমরা এখানে 1, আর কিউ সমান সমান আমরা লিখবো 3, এবং লিখবো কিউ নট ইকুয়াল টু 0। দেখো, 1 আর 3 কি পূর্ণ সংখ্যা, এবং কিউ এর মান তো এখানে 0 নয়, এখানে 3 আছে। বুঝলে? তাহলে আমরা 0.3-এর মাথায় পৌনঃপুনিককে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করলাম। এবার দেখো, 2-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো, আমি 2-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। তো আমরা প্রথমে দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া এই পুরো সংখ্যাটা লিখব। তাহলে আমরা 1 আর 3 লিখব। সেখান থেকে আমরা মাইনাস করে দেব পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে। তাহলে পৌনঃপুনিক ছাড়া কি সংখ্যা আছে? 1 আছে, তাহলে এটাকে আমরা মাইনাস করে দেব। এবার বাইট আনবো। দশমিক বিন্দুর পরে একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, তাই আমরা একটা 9 লিখব। এবং দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, তাই আমরা 0 লিখব না। তাহলে এবার আমরা বিয়োগ করব। ওপরে হবে 12, নিচে হবে 9। আমরা 3 দিয়ে কাটবো। 3 তিরিক্ষা 9, 3 4 12, তাহলে সমান সমান হবে 4/3। তো দেখো, আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করলাম, যেখানে পি কত হবে? পি হবে 4, আর কিউ সমান সমান কত হবে? 3। আর আমরা লিখে নেব যে কিউ নট ইকুয়াল টু 0, মানে কিউ এর মান 0 নয়। এরপর 3-এর দাগের এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো, 3-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। একই রকমভাবে প্রথমে আমরা দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া পুরো সংখ্যাটা লিখব। 0, 5, 4 লিখব, কিন্তু শূন্যের কোনো দাম নেই, তাই আমরা 0টা লিখব না, শুধু 5 আর 4 লিখব। সেখান থেকে আমরা মাইনাস করে দেব পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে। তাহলে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কি আছে? 0, 5 আছে, তো শূন্যর তো কোনো দাম নেই, তাই আমরা শুধু 5 লিখব। এবার বাইট আনবো। দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক আছে একটা সংখ্যার মাথায়, তাই আমরা একটা 9 লিখব। এবং দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে একটা, তাই আমরা এখানে একটা 0 লিখব। তাহলে ওপরে যদি আমরা বিয়োগ করি হবে 49, নিচে হবে 90। তাহলে ওপরটা হলো পি, নিচেরটা হলো কিউ। তাহলে পি সমান সমান কত পেলাম? 49 পেলাম। আর কিউ সমান সমান কত পেলাম? 90 পেলাম, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। এবার দেখো, 4-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। তো একই রকমভাবে প্রথমে আমরা দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক এগুলো ছাড়া পুরো সংখ্যাটাকে লিখব। তাহলে কত লিখব? 0, 3, 4। যেহেতু কোনো সংখ্যার সামনে শূন্যের দাম নেই, তাই আমরা শুধু 3, 4 লিখব। সেখান থেকে আমরা মাইনাস করব পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যা আছে। তাহলে দেখো, পৌনঃপুনিক ছাড়া সংখ্যা 0 আছে, তাহলে 34-এর থেকে 0কে বিয়োগ করলে কত হয়? 34ই হয়, তাই আমরা এখান থেকে 0 বিয়োগ করলাম না। বুঝলে? এবার দশমিক বিন্দুর পরে দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে আমরা দুটো 9 লিখব। এবং দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, তাই আমরা কোনো 0 লিখব না। তো এটা হলো পি, আর নিচেরটা হলো কিউ। তাহলে আমরা লিখব পি সমান সমান এখানে 34, আর কিউ সমান সমান হলো 99, যেখানে কিউ নট ইকুয়াল টু 0।
তো দেখো 5-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। তো আমরা কি করব, প্রথমে দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া প্রথমে পুরো সংখ্যাটাকে লিখব, সেখান থেকে মাইনাস করে দেব পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে সেটাকে আমরা মাইনাস করে দেব, বাই টানবো। দশমিক বিন্দুর পরে দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে তাই আমরা দুটো 9 লিখব, এবং দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই তাই আমরা কোনো শূন্য লিখব না। তাহলে বিয়োগ করে দিলে ওপরে হবে 311 আর নিচে হবে 99। তাহলে এটা হলো পি আর নিচেটা হলো কিউ। তাহলে আমরা লিখব পি সমান সমান হলো 311 আর কিউ সমান সমান কত হবে 99, যেখানে যেখানে কিউ নট ইকুয়াল টু 0। 6-এর দাগে আছে 0.17 এর মাথায় পৌনঃপুনিক সমান সমান। তো এটা আমরা কিভাবে করব, আমরা দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া পুরো সংখ্যাটাকে লিখব। তাহলে আমরা লিখব 017 লিখব, যেহেতু শূন্যের কোনো দাম নেই কোনো সংখ্যার সামনে তাই আমরা শূন্যটা লিখব না। সেখান থেকে আমরা মাইনাস করে দেব পৌনঃপুনিক ছাড়া সংখ্যা। তাহলে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কি আছে, 01 আছে। তো আমি আবারও বলছি, শূন্যের যেহেতু কোনো দাম নেই কোনো সংখ্যার সামনে তাই আমরা শূন্যটাকে লিখব না, শুধু আমরা 1 লিখব। সেখান থেকে আমরা বাই টানবো। এবার লিখব যে দশমিক বিন্দুর পরে একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক তাই একটা 9 লিখব, এবং দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা একটা আছে তাই আমরা এখানে একটা 0 লিখব। তাহলে উপরে হবে 16, নিচে হবে 90। তো এবার এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, 8 দুগুণে 16, 2 দিয়ে ভাগ করলে হবে 45। তাহলে ওপরে হবে 8, নিচে লিখছি এখানে, ওপরে হবে 8, নিচে হবে 45। তাহলে এটা হলো পি আর এটা হলো কিউ। তাহলে পি সমান সমান এখানে কত 8 আর কিউ সমান সমান কত 45, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, মানে কিউ এর মান 0 নয়। 7-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। তো আমরা একই রকমভাবে করব, দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া পুরো সংখ্যাটাকে লিখব, সেখান থেকে মাইনাস করে দেব পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে, কি আছে 4 আছে, এটাকে আমরা মাইনাস করে দেব, বাই লিখব। দশমিক বিন্দুর পরে একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক তাই একটা 9 লিখব, এবং দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে একটা তাই আমরা এখানে একটা 0 লিখব। তাহলে ওপরে হবে 43 আর নিচে হবে 90। তাহলে এটা হলো পি, এটা হলো কিউ। দেখো আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করে দিলাম, যেখানে পি হলো 43 আর কিউ হলো 90, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, মানে কিউ এর মান 0 নয়। এরপর দেখো 8-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। তো আমরা একই রকমভাবে করব, দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া পুরো সংখ্যাটা লিখব। আমি বারবার বলছি শূন্যটাকে কিন্তু আমি লিখছি না, যেহেতু কোনো সংখ্যার সামনে শূন্যের দাম নেই তাই আমরা এখানে শূন্যটা লিখব না। সেখান থেকে আমরা মাইনাস করব যে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে। তাহলে দেখো পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কি আছে 0, তাহলে 0 যদি এখানে লিখি 54 থেকে 0 বিয়োগ করলে কি হয় 54ই হবে, তাই আমি এখানে শূন্যটা লিখলাম না, ঠিক আছে। এবং দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক কটা আছে, দুটো সংখ্যার মাথায় আছে তাই দুটো 9 হবে। দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক ছাড়া তো কোনো সংখ্যা নেই তাই কোনো শূন্য হবে না, ঠিক আছে। তো এটা হবে পি আর নিচেরটা হবে কিউ। তো আমরা এটাকে কেটে দিই, কাটলে আর একটু ছোট হবে। 9 দিয়ে কাটি, 6 নং 54, 9 দিয়ে কাটবো 11, তাহলে হবে উপরে 6 নিচে হবে 11। তাহলে এটা হবে পি, এটা হলো কিউ। তাহলে পি সমান সমান আমরা পেলাম 6 আর কিউ সমান সমান পেলাম 11, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। এরপরে দেখো আমি 9-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। তো আমরা কি করব, দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া পুরো সংখ্যাটাকে লিখব। এখানে তোমাদেরকে একটা কথা বলে নেই, যে এখানে পৌনঃপুনিক আছে আর এখানে পৌনঃপুনিক আছে, মানে এটার মাথাও কিন্তু পৌনঃপুনিক আছে, বুঝলে, মানে প্রথমে আর শেষে যদি পৌনঃপুনিক থাকে মানে সবগুলোর মাথায় আছে। আমি একটা উদাহরণ দিই, যে 1 দশমিক কথার কথা 1.69542, প্রথমে আর শেষে পৌনঃপুনিক মানে এগুলোর মাথায়ও কিন্তু আছে, বুঝলে। তাহলে আমাদের প্রথম নিয়ম হলো দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া পুরো সংখ্যাটা লেখা। তাহলে আমরা কি লিখবো 0001, তাই তো এই পুরো সংখ্যাটা লিখবো। যেহেতু এই শূন্যগুলোর কোনো দাম নেই কোনো সংখ্যার আগে তাই আমরা শূন্যগুলো লিখবো না, শুধু 1 লিখবো। সেখান থেকে মাইনাস করবো পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা। তাহলে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কি আছে 0, তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে তো একই হবে, তাই আমরা এখানে কোনো শূন্য মাইনাস করলাম না, বাই টানবো। দশমিকের পরে দেখো 1 2 3, তিনটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে তাই আমরা এখানে 3টা 9 লিখব, এবং দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই তাই আমরা এখানে কোনো শূন্য দেব না। তাহলে এটা হলো পি আর এটা হলো কিউ। তাহলে পি সমান সমান আমরা কত পেলাম 1 আর কিউ সমান সমান কত পেলাম 999, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, মানে কিউ এর মান 0 নয়।
এরপরে দেখো 10-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। একই রকমভাবে আমরা করব, প্রথমে দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া পুরো সংখ্যাটা লিখব। তাহলে লিখব 1, 6, 3। এখানে শূন্যটা লেখার দরকার ছিল, কিন্তু যেহেতু শূন্যর দাম নেই তাই আমি শূন্যটা লিখব না, ঠিক আছে। সেখান থেকে মাইনাস করব পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা থাকলে। দেখো পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, এখানে পৌনঃপুনিক আর এখানে পৌনঃপুনিক, মানে এখানেও কিন্তু পৌনঃপুনিক আছে। তাহলে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, মানে শূন্য আছে। 163 থেকে যদি আমি এখানে লিখি -0, তাহলে কত হয়? 163 হবে, তাই আমি শূন্যটাকে লিখলাম না। এবার দশমিক বিন্দুর পরে 3টা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, তাই আমরা এখানে 3টা 9 লিখব। আর দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, তাই আমরা এখানে কোনো শূন্য লিখব না। ওপরটা পি, নিচেরটা কিউ। তাহলে পি সমান সমান 163 আর কিউ সমান সমান হবে 999, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। 4-এর দাগে আছে 4টি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত্ত। দেখো এর আগে যে আমরা 2-এর অঙ্কগুলো করেছিলাম, এই 2-এর অঙ্কগুলো এগুলো কি বলতো, এগুলো হলো মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যাগুলোকে আমরা ভাগ করলে হয় আমরা পেয়েছিলাম আবৃত্ত দশমিক সংখ্যা, দেখো 3/11 এটা মূলদ সংখ্যা, এটাকে ভাগ করলে আমরা পেয়েছিলাম 0.27। আর 2 7 বারবার এসেছিল, তাহলে 2 7-এর মাথায় আমরা পৌনঃপুনিক দিয়েছিলাম, মানে এটা আমরা পেয়েছিলাম আবৃত্ত দশমিক সংখ্যা, মানে একই সংখ্যা বারবার ঘুরে আসছে। অথবা দেখো এখানে একটা মূলদ সংখ্যা আছে 5/8, এটাকে ভাগ করে কি পেয়েছিলাম আমরা সসীম দশমিক সংখ্যা, মানে ভাগশেষ মিলে গেছে। হয় আমরা পাই, মানে মূলদ সংখ্যাগুলো থেকে আমরা হয় পাই আবৃত্ত দশমিক সংখ্যা, না হলে কি পাই সসীম দশমিক সংখ্যা, এই দুটো পাই, তাই তো। এবার এখানে বলেছে যে 4টি সংখ্যা লিখি যাদের দশমিকের বিস্তার অসীম ও অনাবৃত্ত। অসীম ও অনাবৃত্ত মানে ধরো আমি একটা সংখ্যা লিখছি 0.90, 2টো 0, 9, 3টা 0। তাহলে দেখো এখানে কি কোনো সংখ্যা বারবার ঘুরে এসেছে? না, এখানে 90, কিন্তু এখানে 900 আছে, এখানে 9000 আছে, তাহলে একই সংখ্যা তো বারবার ঘুরে এলো না। তো যে সংখ্যাগুলো একই সংখ্যা বারবার ঘুরে আসবে না আর সেগুলো মানে অসীম হবে, সেগুলোকে বলবো আমরা অনাবৃত্ত। মানে কোনো সংখ্যা যদি না ঘুরে আসে তাহলে সেটা বলবো আমরা অনাবৃত্ত। তাহলে অনাবৃত্ত সংখ্যা কোনগুলো? অনাবৃত্ত সংখ্যা হলো অমূলদ সংখ্যাগুলো, যেগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না। এগুলো কিন্তু মূলদ সংখ্যা, এগুলো ভাগ করলে আমরা হয় আবৃত্ত দশমিক সংখ্যা পাবো, নয় সসীম দশমিক সংখ্যা পাবো। কিন্তু অমূলদ সংখ্যা যেগুলো, যেগুলো হলো p/q আকারে প্রকাশ করতে পারি না, মানে √2, √3, √5, √7, এগুলো হলো অমূলদ সংখ্যা, এগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না এবং এদের দশমিকে বিস্তার হবে অসীম ও অনাবৃত্ত হবে, মানে একই সংখ্যা বারবার ঘুরে আসবে না, বুঝলে। তাহলে আমরা লিখব যে 4টি সংখ্যা হলো, 4-এর দাগেরটা করব, যে 4টি সংখ্যা হলো মানে অমূলদ সংখ্যাগুলো √2, √3, √5, √7। তো এই 4টা দিলেই হবে। তারপর 8 আছে, 11 আছে। তো এগুলো যাদের দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত্ত। তো তোমাদের মাথায় যেন এটা থাকে যে অমূলদ সংখ্যা মানেই হলো অসীম ও অনাবৃত্ত, ঠিক আছে। 5-এর দাগে আছে 5/7 ও 9/7 এর মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। তো আমাদেরকে 5/7 ও 9/7 এর মধ্যে 3টি আলাদা আলাদা অমূলদ সংখ্যা লিখতে হবে। আর তোমরা তো জানোই যে অমূলদ সংখ্যা মানে হবে সেটা অসীম ও অনাবৃত্ত, মানে একই সংখ্যা বারবার ঘুরে আসবে না, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে বের করব? আমরা প্রথমে 7 দিয়ে 5কে ভাগ করব, আবার 7 দিয়ে প্রথমে 9কে ভাগ করে নেব। তো দেখো আমি প্রথমে আমি 7 দিয়ে 5কে ভাগ করছি, তো আমরা দশমিক দিয়ে একটা শূন্য নেব, তাহলে কত হবে? 7 7 হবে 49। তাহলে যদি বিয়োগ করি তাহলে হবে 1, দশমিকের জন্য আমরা শূন্য নেব, 1 বার দিব, তাহলে হবে 7 অক্ষে 7। বিয়োগ করলে কত আসবে? 3, দশমিকের জন্য আমরা শূন্য নেব, 4 7 হবে 28। বিয়োগ করলে আসবে 2, দশমিকের জন্য আমরা শূন্য নেব, 7 2 হবে 14। বিয়োগ করলে হবে 6, দশমিকের জন্য শূন্য নেব, 7 8 হবে 56। তো যদি বিয়োগ করি তাহলে হবে 4, দশমিকের জন্য আমরা শূন্য নেব, তাহলে হবে 5 7 35। তো বিয়োগ করলে কত আসবে? 5, তো দশমিকের জন্য আমরা শূন্য নেব। এবার দেখো এখানে 50 আছে, আবার এখানেও 50 আছে, তার মানে এরপরে আমরা আবার 7 বাদ দিব, 7 বাদ দিলে হবে 49। তারপর বিয়োগ করলে আসবে 1, দশমিকের জন্য শূন্য নেব,
তারপর আবার একবার দিব। এক কথা এই 7 1 4 2 8 5 এই সংখ্যাটাই আমাদের আবার আসবে, 7 1 4 2 8 5, বুঝলে? তো আমরা সেটাকে সংক্ষেপে লিখব। সুতরাং 5/7 সমান সমান 0.71428 তো এই সংখ্যাটাই বারবার ঘুরে আসবে 71428, এখানে আবার আসবে 71428, আবার আসবে 71428, বুঝলে? তো যে সংখ্যাটা বারবার ঘুরে আসবে সেটার মাথায় আমরা পৌনঃপুনিক দিব। এখানে আর এখানে পৌনঃপুনিক দেওয়া মানে এই সবগুলোর মাথায় পৌনঃপুনিক আছে, মানে এই সবগুলো সংখ্যাই বারবার ঘুরে আসবে, বুঝলে? তো এবার আমরা কি করব, এবার আমরা 7 দিয়ে 9কে ভাগ করব। তাহলে যদি ভাগ করি, প্রথমে একবার দিব, 7 7 বিয়োগ করলে আসবে 7 বিয়োগ করলে আসবে 2, তো দশমিক দিয়ে আমরা 0 নেব। 7 দুগুণে হবে 14, বিয়োগ করলে হবে 6, দশমিকের জন্য 0 নেব। তাহলে 7 8 হবে 56, বিয়োগ করলে হবে 4, দশমিকের জন্য 0 নেব। তাহলে 5 বার দিব, 5 7 হবে 35, বিয়োগ করলে হবে 5, দশমিক দিয়ে আমরা 0 নেব। তাহলে হবে 7 7 হবে 49, আমরা যদি বিয়োগ করি তাহলে আসবে 1, তো দশমিকের জন্য আমরা 0 নেব। তাহলে 7 হবে 7, তো বিয়োগ করলে কত আসবে 3, তো দশমিকের জন্য আমরা আবার 0 নেব। তাহলে 4 7 হবে 28, তাহলে বিয়োগ করলে কত আসবে 2, তো দশমিকের জন্য আমরা আবার 0 নেব। ঠিক আছে, তাহলে দেখো এখানে 20 ছিল, এখানে দেখো আবার 20 আছে, তার মানে 20 ছিল মানে আমরা কতবার দিয়েছিলাম, 2 বার দিয়েছিলাম। তার মানে এবার আমরা 2 বার দিব, তারপর আবার 8 বার দিব, তারপর 5 বার দিব, 7 বার দিব, 1 বার দিব, 4 বার দিব। আবার কিন্তু 8 2 8 5 7 1 4 এই সংখ্যাটা বার দিব, মানে এই সংখ্যাটাই বারবার ঘুরে আসবে, এই সংখ্যাটা, বুঝলে? কারণ এখানে 20 আছে, আবার এখানে 20 আছে, মানে এই সংখ্যাটাই কিন্তু আবার ঘুরে আসবে। তো সেটাকে আমরা সংক্ষেপে লিখব যে সুতরাং 9/7, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এখানে যে সংখ্যাটা থাকবে এটা এখানে যখন আসবে তখনই তোমরা ভাগ বন্ধ করে দেবে, বুঝলে? তো তোমরা লিখবে যে 9/7 সমান সমান এই সংখ্যাটা লিখে নেবে 1.285714, এখানে 2 আর 4-এর মাথায় পৌনঃপুনিক দিবে, মানে 285714 এই সংখ্যাটাই আবার ঘুরে আসবে। তো আমাদেরকে বলেছে যে 5/7 মানে এটা এবং 9/7 মানে এটা, এই দুটোর মাঝে 3টি ভিন্ন অমূলের সংখ্যা বের করতে হবে। তো আমি প্রথমে লিখে নিচ্ছি, সুতরাং 5/7 ও 9/7 এর মধ্যে 3টি ভিন্ন, ভিন্ন মানে আলাদা, ভিন্ন অমূলদ সংখ্যা হলো সমান সমান। দেখো এটা আমরা কিভাবে বার করব, একদম সোজা, তোমাদেরকে আমি এখানে রাফে বোঝাচ্ছি। তো তোমরা প্রথমে দশমিকের পরে 2 ঘর নিবে, কয় ঘর নিবে, 2 ঘর নিবে। তাহলে এটা কত হলো 0.71, এখানে তোমরা দশমিকের পরে 2 ঘর নিবে, তাহলে কত হলো 1.28, তাহলে 1.28। এবার মনে মনে দশমিকটা বাদ দাও, তাহলে ভাবো কোনটা বড়, এটা হলো 71 আর এটা হলো 128, তার মানে 128 বড় আর 71 ছোট। আমাদেরকে এই দুটোর মাঝে 3টা ভিন্ন অমূলদ সংখ্যা এমনভাবে নিতে হবে যেন এই ছোট সংখ্যাটা থেকে বড় হয় এবং এই বড় সংখ্যাটা থেকে যেন ছোট হয়, মানে এর মাঝখানে যেন থাকে। তাহলে দেখো 71 আর 128-এর মাঝখানে আমরা অনেক সংখ্যা পাবো। আমরা কত পাবো, 72 73 74, 72 থেকে শুরু করে 127 পর্যন্ত পাবো, তাই তো? অনেকগুলো সংখ্যা পাবো, তো 3টা বের করা কোনো ব্যাপারই না। তাহলে দেখো 71-এর পর 72 73 74 75 76 77 78 79 80 আছে, তো আমি 80টা নিচ্ছি, মানে তোমরা যে কোনো সংখ্যা নিতে পারবে, ঠিক আছে? 71 আর 128-এর মাঝখানে যে কোনো সংখ্যা নিতে পারবে, তো আমি 80টা নিচ্ছি। তাহলে আমরা লিখবো 0.80, অবশ্যই 0 দিব 80। এবার 8 লিখবো, এই শূন্যটাকে আমরা 2 বার লিখবো, কেন বলো তো? যদি আমরা একবার লিখি তাহলে 80 সংখ্যাটা বারবার ঘুরে আসবে, তার মানে সেটাকে আমরা সংক্ষেপে লিখবো 0.80, এর মাথায় পৌনঃপুনিক, আর পৌনঃপুনিক থাকলে তো সেটা মূলদ সংখ্যা, কিন্তু এটা অমূলদ সংখ্যা, মানে একই সংখ্যা বারবার ঘুরে আসবে না। তাহলে এরপরে আমরা আবার 8 লিখবো, এই একটা 0 দিয়েছি, এরপরে 2টো দিয়েছি, এবার দেবো 3টা, মানে আলাদা আলাদা আসবে। এরপরে 8 4টা 0 দেবো, ডট 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 এরকমভাবে চলতে থাকবে। আরেকটা কি দিতে পারি, দেখো 80 81 82 83 84 85 দিতে পারি। তা দেখো আমি যদি 85 দেই তাহলে 0.85 দিব 85, তাহলে আবার 8, এখানে যে 5 দিলাম এটাকে আমরা 2 বার লিখবো, আবার লিখবো 8, এই 5টাকে আমরা 3 বার লিখবো, আবার 8 লিখবো, 5টাকে আমরা 4 বার লিখবো, ডট 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 চলতে থাকবে। আর কি দিতে পারি, 90 দিতে পারি, তাহলে 0.90, 90 দিলাম, তাহলে 9 এই সংখ্যাটা 2 বার আসবে, 9 এই শূন্যটা এবার 3 বার আসবে, 9 এই শূন্যটা 4 বার আসবে, এভাবে চলতে থাকবে, বুঝলে?
এরপরে 6 দাগের প্রশ্নে আছে 3/7 ও 1/11 এর মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। ঠিক একই রকমভাবে আমরা ভাগ করে বের করব। তো দেখো আমি লিখে নিয়েছি 3/7 ও 1/11। তাহলে আমরা প্রথমে 7 দিয়ে 3কে ভাগ করব। তো আমরা এখানে দশমিক দিয়ে একটা শূন্য নেব, 4 7 হবে 28, বিয়োগ করব হবে 2, দশমিকের জন্য শূন্য নেব, 7 দুগুণে হবে 14, বিয়োগ করলে হবে 6, দশমিকের জন্য শূন্য নেব, তাহলে 7 8 হবে 56, বিয়োগ করলে হবে 4, দশমিকের জন্য শূন্য নেব, তাহলে 5 7 হবে 35, বিয়োগ করলে আসবে 5, তো দশমিকের জন্য শূন্য নেব, তাহলে হবে 7 7 হবে 49, বিয়োগ করলে আসবে 1, দশমিকের জন্য শূন্য নেব, তাহলে হবে 7 অক্ষে 7, বিয়োগ করলে কত আসবে 3, তো দশমিকের জন্য শূন্য নেব। দেখো এই 30 ছিল, এখানে দেখো আবার 30 চলে এসেছে। তার মানে 30 যখন ছিল তখন আমরা 4 বার দিয়েছিলাম, তার মানে আবার আমরা 4 বার দিব, তারপর 2, তারপর 8 5 7 1, মানে এই সংখ্যাটাই আবার আসবে, বুঝলে। তাহলে এটাকে আমরা সংক্ষেপে লিখবো যে সুতরাং 3/7 মানে আমরা পাচ্ছি 0.42851। এই আমরা এই 4-এর মাথায় আর 1-এর মাথায় পৌনঃপুনিক দিব, মানে এই সবগুলোর মাথায় পৌনঃপুনিক আছে। আর এই সংখ্যাটাই কিন্তু বারবার ঘুরে আসবে, মানে এরপরে আবার আসবে 4 2 8 5 7 1, এটাকে আমরা এইভাবে লিখব। এরপরে কি আছে 1/11 আছে। তো আমরা এবার ভাগ করব। দেখো, তো আমরা প্রথমে একটা দশমিক দিয়ে একটা শূন্য নেব। তো দেখো 11 থেকে ছোট হয়ে যাচ্ছে, তো আমরা এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য দেবো, 9 বার দেবো, 9 11 99, বিয়োগ করলে 1, দশমিকের জন্য শূন্য নেব, তো 11 থেকে ছোট হয়ে যাচ্ছে, আমরা এখানে একটা শূন্য দিয়ে আমরা 9 বার দিব, এখানে একটা শূন্য দিয়ে এখানে শূন্য নেব, 9 বার দিব, 9 11 99, বিয়োগ করলে 1। দেখো দশমিকের জন্য যদি আমরা শূন্য নেই, আবার দেখো এটা থেকে ছোট হয়ে যাচ্ছে, এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য দেবো, তাহলে 9 বার দিব, 9 11 99, তাহলে বিয়োগ করলে কত আসে 1 আসে। তাহলে দেখো 0 9 0 9 0 9 এই সংখ্যাটা বারবার ঘুরে আসছে। তাহলে এটাকে আমরা সংক্ষেপে কীভাবে লিখব, যে 1/11 সমান সমান 0.09। যে সংখ্যাটা বারবার ঘুরে আসবে সেই সংখ্যা দুটোর মাথায় এইভাবে পৌনঃপুনিক দিব। এবার আমরা লিখব যে সুতরাং 3/7 ও 1/11 এর মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা হলো সমান সমান। তো তোমাদেরকে এর আগেই আমি দেখিয়েছিলাম। তো এখানে কত আছে 0.42, দশমিকের পরে আমরা 2 ঘর নিব, আবার এখানেও আমরা দশমিকের পরে 2 ঘর নেব, তাহলে এখানে এলো 0.09, আর এখানে কত আছে 0.42, তাহলে আমি নিচ্ছি 0.42। তাহলে আমাদের দশমিকটা মনে মনে বাদ দাও, তাহলে কতটা, এটা হলো 9 আর এটা হলো 42। 9 আর 42-এর মাঝে অনেক সংখ্যা আছে, তো আমি 9 আর 42-এর মাঝখানে আমি 10 পাচ্ছি, তাহলে আমরা 10 নেব, অবশ্যই 0 দিয়ে তারপর 10 নেব। তাহলে 1 একটা শূন্য নিলাম, এবার 1 দুটো শূন্য নেব, এবার 1 3টা শূন্য নেব, আবার 1 4টা শূন্য নেব, এভাবে চলতে থাকবে, মানে একই সংখ্যা বারবার ঘুরে আসবে না। সেটা হলো অসীম এবং অনাবৃত্ত, মানে অমূলদ সংখ্যা। আর কি নিতে পারি, আর 9 আর 42-এর মাঝে অনেক আছে, তো আমি 20 নিচ্ছি, 0.20, এবার 2 দুটো শূন্য হবে, 2 3টা শূন্য হবে, 2 4টা শূন্য হবে, এইরকমভাবে চলতে থাকবে, বুঝলে।